অমানুষ, জানোয়ার, ছাড় আম্মু। নুবার বকা শুনে এত সময় শান্ত থাকা আরহাম চেঁচিয়ে উঠে বলল, তাহলে লিখিস না কেন আমার নাম? কেন লিখলি না? নুবা আর এক দফা চেঁচিয়ে উঠে বলল, তাই বলে আপনি এরকম ভাবে করবেন? কোনো বিবেক আছে? ছাড়ুন। না, কিছু হবে না, চুপ করে থাক। শরীর দিয়ে গরম ভাব ছুটছে, মনে হচ্ছে জ্বর আসবে। রুমে যে আগে শাওয়ার নেবে, এ বৃষ্টির পানি শরীরে থাকলে ঠান্ডা লেগে যাবে। নুবা ক্লান্ত ভঙ্গিতে আরহামকে জড়িয়ে ধরল, যেন এটাই তার ভরসা, আস্থা, বিশ্বাস, সবকিছুর স্থান। আরহাম নুবার গায়ের ওড়না টেনে ঠিক করে দিল। পরপর ক্লান্ত নুবাকে কোলে তুলে নিল। নুবা আরহামের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল। আরহাম এগিয়ে যেতে যেতে বলল, বেশি খারাপ লাগছে। নুবা ছোট্ট করে বলল, অর্থাৎ না। তাহলে কোলে ওঠার বাহানা? নুবা মাথা ঝুঁকিয়ে বলল। আরহাম ঠোঁট হেলিয়ে হাসল। তবে সত্যি বলতে নুবার বেশ খারাপ লাগছে। এই রাত করে ভেজা ঠিক হয়নি তার। আরহাম ছাদ থেকে বের হয়ে সিঁড়িতে নেমে মৃদু কণ্ঠে বলল, আমার রুমে চলো, ফ্রেশ করে ওষুধ খাইয়ে দেব। এত ক্লান্ত তুমি, ফ্রেশ হতে পারবে না। নুবা নাক মুখ কুঁচকে বলল, ছি, আমার প্রয়োজন নেই। আম্মু পিটানি দিবে, আপনি 2 নম্বর সিঁড়িতে নিয়ে যে নামিয়ে দিবেন। কেন, কেউ দেখে ফেলবে? হুম। আরহাম হাসল। অতপর ঠিক স্থান মতো তাকে নামিয়ে দিল। পরি ছাদের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। এসেছিল শান্তির জন্য, তবে এদের দেখে আরো অশান্তি হয়ে গেল তার। পরি নিজেকে পাগল পাগল লাগতে লাগলো। হঠাৎ করেই নুবার উপর প্রচন্ড রাগ হতে লাগলো। নাবিল মাথার উপর চড়ে আছে। এর ভেতরে নিজের শেষ ভরসাটুকু হারিয়ে ফেলেছে পরি। এই সময় নিজেকে অর্ধ পাগল মনে হওয়াই স্বাভাবিক, উল্টাপাল্টা কাজ করাই স্বাভাবিক। পরি ফুপিয়ে উঠল আর শুধালো, কি করব আমি? নোবা কেন করলে? পৃথিবীতে ছেলের অভাব পড়েছিল? কেমন আলগা রাগে পরীর শরীর ফেটে গেল। ইচ্ছা করলো নুবাকে গলা টিপে মেরে ফেলতে, যাতে নিজে একটু বাঁচতে পারে। পরি তো এখান থেকে আরশির বিয়ের পরেই চলে যেতে চাইছিল, তবে নাবিল জেল থেকে ছাড়া পেয়েছে শুনে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন প্রায় পাগল কুকুর হয়ে গেছে সে। ওই নরকে ফিরে না যাওয়ার জন্য রাস্তা খুঁজতে হবে। তাই এই মির্জা বাড়ি ব্যতীত রাস্তা খুঁজে পাচ্ছে না। কি করবে সে? এই কারণে এখন তার মনে হচ্ছে নুবার জন্য সব হলো। নুবা দোষী, তার কারণেই আরহাম এই বিয়েতে রাজি না। রাতের ডিনার সেরে সবাই গোল মিটিং করে বসেছে। ওখানে হাজেরাও আছে। কাল যেহেতু গায়ে হলুদ, তাই ছোটখাটো আলোচনা বসেছে বাড়িতে। নুবা রান্নাঘরে দাঁড়িয়ে আছে। আরহাম বসেছিল দাঁড়াতে। ছাদ থেকে নামার পর থেকেই তার ক্লান্ত লাগছিল, এখনো লাগছে। নুবা রান্নাঘরে ঘুরঘুর করতে লাগলো। এমন সময় পিছন থেকে কেউ ডেকে উঠল। নোবা। নুবা ফিরে তাকালো। পরি ডাকছে তাকে। নুবা ভুরুকুচকে বলল, আপনি এখানে কিছু বলবেন? পরি কেমন ভাঙা কণ্ঠে বলল, এমন না করলেও পারতে তুমি, কেন এমন করলে? নুবা ভুরুকুচকে বলল, বুঝলাম না আপনার কথা। পরি কেমন করে কেঁদে উঠল। চেঁচিয়ে উঠে বলল, তোমার জন্য কি ছেলে কম পড়ে যাচ্ছিল? জানতে না তুমি আমার সাথে আয়ানের বাবার বিয়ে ঠিক হয়েছে? তবে কেন আবার এইসব করতে গেলে? দূরে সরে গেলে পারতে না? নুবা কিছুটা অবাক হলো। এই কয়দিন চুপ ছিল পরি। তাদের একসাথে দেখে তেমন কোনো রিয়্যাক্ট করেনি। তার চোখে মুখে কোনো রাগ বা অভিমান ছিল না। তবে আজ কেমন রাগ আর চিন্তার ভাঁজ দেখে অস্থির আর পাগল পাগল লাগছে। কান্না করাতে আরো ছন্নছাড়া মনে হচ্ছে। নুবা চাপা নিঃশ্বাস ফেলে বলল, দেখুন ম্যাম, আপনার সাথে এ বিষয়ে আমি তর্ক করতে চাই না। প্লিজ আপনি ওনার থেকে দূরে থাকুন, না হলে আমার সহ্য হবে না। পরি তেতে উঠে বলল, বেঈমান, বেজাল, নির্লজ্জ মেয়ে মানুষ, লজ্জা করে না তোমার? একজন পরপুরুষের সাথে এতটা ঘনিষ্ঠ হতে লজ্জা লাগে না? সে অন্য কারোর হবু বর জেনেও কাছে যেতে? নুবা কিছুটা হতভম্ব হয়ে গেল। মুখটা হাঁ হয়ে গেল তার। রেগে দাঁতে দাঁত চেপে বলল, কিসের হবু বর? উনি শুধু আমার। আপনি কেন মাঝখানে আসছেন? উনি আমার ছিল, আমার আছে, আমার থাকবে। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন। আর কি বললেন? আমি নির্লজ্জ? হ্যাঁ, আমি নির্লজ্জ। শুধু তার জন্য দরকার পড়লে শুয়ে পড়বো তার সাথে আমি। আপনার কি সমস্যা? হ্যাঁ,
আপনি জানেন না আমরা দুজন দুজনকে পছন্দ করি? আর এই দেখুন। বলেই নুবা ওড়নার তলে লুকিয়ে রাখা চুড়িগুলো হাত বাড়িয়ে পরীকে দেখিয়ে বলল, এইগুলো ওনার আম্মু দিয়েছে আমাকে ছেলের বউ হিসেবে। আপনি কি কি দিয়েছে? আপনি ওনাকে হবু বর হিসেবে দাবি করছেন? ওহো, মনে তো নেই। আন্টি পরিয়েছিল আপনাকে, কিন্তু আফসোস উনি পড়ায়নি। সবই জানা আমার। তাই আমার সাথে নাটক কম করেন। সুন্দর দেখে যে প্রতিবার জিতে যাবেন এমন তো কোনো কথা নেই। হেরে যাওয়ার অভ্যাস করে নিন ম্যাম। পরীর আগে ফুঁসে উঠল। সে বুঝতে পারছে না কি করবে। সবাইকে বলে দিবে, তাতে তেমন কোনো লাভ হবে না, কারণ আমিনা বেগম সব জেনেও কিছু বললেননি। তাহলে আর কি হবে? পরী ফুপিয়ে উঠে বলল, তুমি ওনাকে ছেড়ে দাও। কত ভালো ছেলে আছে, ওনার সাথে তো তোমার যায়ও না। নিজেদের বয়সের গ্যাপ দেখো। তুমি আরও ভালো মানুষ ডিজার্ভ করো নুবা। নুবা ভুরুকুসকে বলল, আপনি আরও ভালো ছেলে ডিজার্ভ করেন, আমি না। উনি আমার জন্য পারফেক্ট, আর উনি আমার সব। আয়রার পাপা আমার সব, বুঝলেন? পরী চিন্তায় নিজের সামান্য জ্ঞানটুকু হারিয়ে ফেলল। নুবা তার কথা শুনছে না দেখে এগিয়ে যেয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। নুবা হতভম্ব হয়ে গেল। সে ভাবতে পারেনি এমন কিছু হবে। নুবা কিছু বলতেই যাবে, তার আগেই পিছন থেকে কেউ গর্জে উঠে বলল, Bastard! How dare you slap him? নুবা গালে হাত দিয়ে পিছন ফিরে তাকালো। আরহাম প্রথম থেকে এখানে ছিল। সে শুধু নুবার ঝগড়া দেখে এনজয় করছিল। সে জানতে চাইল তার নুবা কতটা হিংসুটে। তবে হঠাৎ পরী নুবাকে থাপ্পড় মারবে তার ধারণার বাইরে ছিল। পরী পিছন ফিরে তাকালো। আরহাম এসে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল পরীকে। হুঙ্কার ছেড়ে বলল, তোর সাহস কি করে ওর গায়ে হাত দেওয়ার? বলেই পরীর চুলের মুঠি ধরল। ফর্সা পরীর গালে 5 আঙুলের দাগ বসে গেল। থাপ্পড় খেয়ে তার মাথা ঝিমঝিম করে উঠল, চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আরহাম রাগে আর একটা চড় মারল পরীকে। ঠাস শব্দে নুবা কম্পিত হলো। তার তো জানা নেই এই থাপ্পড়গুলো কতটা জোরদার। ক্লান্ত পরীর মাথা ঘুরে উঠল। তৃতীয়বার আঘাত করার আগেই নুবা আরহামকে ধরে ফেলল। চোখ বড় বড় করে বলল, আর না, হয়েছে তো। আরহাম রাগে হাঁসফাঁস করে বলল, ওকে ওকে এখন জ্যান্ত কবর দিল আমার রাগ কমবে না। পরী ছলছল চোখে আরহামের দিকে তাকালো। নুবা আরহামকে শান্ত করার জন্য জড়িয়ে ধরল। বিড়বিড় করে শুধালো, আয়রার পাপা, শান্ত হন তো। মানুষ কত কি বলবে, কত কি করবে। ওদের কথা বলে লাভ আছে? আপনি শান্ত থাকুন। আরহাম পরীর দিকে তাকিয়ে গর্জে উঠে বলল। Get out of here! পরী ছলছল চোখে তাদের দিকে তাকিয়ে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। পরী যেতেই আরহাম নুবাকে কোলে তুলে ক্যাবিনেটের উপরে বসালো। নুবা নিচে আর একটু পা ঝুলিয়ে ভালো মতো বসলো। পরপর আরহামের গলা জড়িয়ে ধরে বলল, আয়রা কোথায়? আম্মুর কাছে। নুবা কিছু সময় চুপ থেকে বলল। ডেকেছিলেন কেন? আরহাম নুবার পিঠে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, শরীর দিয়ে তাপ ছুটছে, জ্বর আসবে। রুমে যেয়ে নাপ এক্সট্রা খেয়ে নেবে। ওষুধ আছে তো? হ্যাঁ, আছে। পরপর নুবা আরহামের কাঁধে থুতনি রেখে অন্যমনস্ক হয়ে ভাবল, আগে আরাফের সামনে কেউ নুবাকে নিয়ে মজা করলে বা অপমান করলে আরাফ হেসে উড়িয়ে দিত। বিশেষ করে যখন কলেজে আরাফের সাথে দেখা করলে তার বন্ধুরা সাথে থাকতো। নুবার খারাপ লাগতো, তবে সেই সব কথা কানে নিত না। তবে আরহাম এভাবে প্রতিবাদ করায় নুবার মনে আর একটু জায়গা তৈরি করা নিল। নুবা মুখ তুলে আরহামের দিকে তাকালো। ক্যাবিনেটে বসায় আরহামের থেকে কিছু লম্বা হয়ে গেছে নুবা। নুবার থুতনি আরহামের কপাল বরাবর। নুবা একগাল হেসে আরহামের লম্বা সিল্কগুলোতে নাক ছোয়ালো। অনেক সুন্দর ঘ্রাণ আসছে, অনেক সফট চুলগুলো। নুবা হাত উঁচু করে আরহামের চুলগুলো এলোমেলো করে দিল। আরহাম নুবার মুখের দিকে তাকিয়ে বলল। আমার চুল আবার কি দোষ করলো? নুবা আরহামের 2 গালে হাত দিয়ে আদ্রে কণ্ঠে শুধালো, কি মাখেন চুলে? এত সুন্দর কেন? সাথে এত সুন্দর গ্রান, উফ। আরহাম ঠোঁট হেলিয়ে হেসে নুবার গালে ঠোঁট ছুঁয়ে বলল। বেশি লাগেনি তো? নুবা মাথা ঝুঁকিয়ে বলল, ওই চিকনি শরীরে জোর আছে নাকি? আপনি না আসলে আমি এক থাবা দিয়ে দিতাম। আরহাম একগাল হেসে বলল,
ঝোঁকরুটে, এত পকর পকর করো। নুবা ভেংচি কেটে বলল, তাহলে চুপ করে থাকবো নাকি? ডাইনিটা আপনাকে নিয়ে কথা বলছিল। হুম, আজকে আপনি না আসলে ওর লম্বা লম্বা চুল ছিঁড়ে ফেলতাম। একটু সুন্দর দেখে ঢং, আমিও কম সুন্দরী নাকি? আরহাম মাথা উঁচু করে নুবার থুতনি ঠোঁট হেলিয়ে মিষ্টি কণ্ঠে বলল, আমার রসগোল্লা। বলেই নুবার থুতনিতে আলতো করে কামড় বসালো। নুবা ভুরুকুচকে বলল, খেয়ে ফেলবেন নাকি? হুম, পারলে মুখে দিয়ে টুক করে গিলে ফেলতাম। নুবা খিলখিল করে হেসে উঠল। আরহামের দুই কাঁধ চেপে ধরে বলল, আসছে, চুপ করে গিলে ফেলতাম, রাক্ষসে বেডা। আরহাম নুবার হাসি দেখে মুগ্ধ হলো। বিড়বিড় করে বলল, চকলেট খাবে? নুবা আরহামের মুখের দিকে তাকিয়ে বলল। চকলেট কোথায় পাবেন? আরহাম ছোট্ট করে নুবার থুতনিতে চুমু খেয়ে তাকে ছেড়ে ফ্রিজের দিকে এগিয়ে গেল। নুবা উকি ঝুঁকি মেরে দেখতে লাগলো কোথায় যাচ্ছে সে। পরপর আরহাম ফ্রিজ থেকে একটা ডেইরি মিল্ক সিল্ক বাবলি নিয়ে এগিয়ে আসলো। নুবা চোখ বড় বড় করে তাকালো ফ্রিজে চকলেট। সে তো জানতোই না, আসলে সে তো ফ্রিজ খুলেই না, তবে দেখবে কি করে। আরহাম নুবার সামনে এসে তাকে টেনে সামনে নিয়ে আসলো। নুবা ভয়ে দুই পা দিয়ে আরামের কোমর আঁকড়ে ধরে চোখ বড় বড় করে বলল। পড়ে যাব। আরহাম চকলেটের প্যাকেট খুলতে খুলতে বলল। দুই পা দিয়ে কোমর পেঁচিয়ে ধরো, তবে পড়বে না। নুবা নাক মুখ কুচকে বলল, ছি, নির্লজ্জ। আর নিশ্চিন্তে এখানে দাঁড়িয়ে আছেন, কেউ যদি চলে আসে? কেউ আসবে না, সব একসাথে বলেছে। আমি মমকে বলে এসছি যাতে কেউ এদিক সেদিক না আসে, বিশেষ করে তোর মা আর আমার বাপ। অবশ্য ড্যাড এখানে কোনো দিনও আসবে না, কিন্তু তোমার মার তো খেয়ে দিয়ে কাজ নেই, ডিস্টার্ব করতে চলে আসবে। নুবা মুখ কালো করে বলল। আবারও কিন্তু অপমান করছেন। খেয়ে দিয়ে কাজ নেই মানে কি? এখন আমি কিছু বললেই দোষ। আচ্ছা, আর কিছু বলবোই না। অতপর ডেইরি মিল্ক নুবার দিকে এগিয়ে দিল। নুবা একটু খুশি হলো। চকলেট মুখে পুরিয়ে চিবাতে চিবাতে বলল। আপনি কি করে জানলেন এটা আমার পছন্দ? আম্মু বলেছিল ড্যাড নাকি আগে অফিস থেকে আসার সময় তোমার জন্য এটা নিয়ে আসতো। নুবা মাথা ঝুঁকিয়ে বলল। হুম, এটা অনেক আগের কথা, যখন আমি ছোট ছিলাম। তবে কলেজে ওঠার পর থেকে এইসব আর খাওয়া হয় না। আমারই তেমন ভালো লাগে না। আরহাম কেমন করে হেসে বলল। অভ্যাস করে নাও, বিয়ের পর প্রতিদিন রাতে একটা করে চকলেট খেয়ে ঘুমাবে। নুবা ভুরুকুচকে বলল। দাঁত নষ্ট হয়ে যাবে। আর কোন দুঃখে আমি প্রতিদিন খেতে যাব? হুম। আরহাম স্মির্ক করে বলল। সময় হলে দেখতে পাবে। নুবা এক পর্যায়ে খেতে ব্যস্ত হয়ে পড়ল। অর্ধেক চকলেট খাওয়া শেষ এমন সময় খেয়াল করলো আরহাম চেয়েই আছে তার দিকে। নুবার কেন যেন লাগলো। বিড়বিড় করে শুধালো। আপনি কি এগুলো খান নাকি? আই থিঙ্ক আপনি ঝাল জিনিস পছন্দ করেন। আরহাম নুবার কোমর জড়িয়ে ধরে ভারী কণ্ঠে শুধালো। আই লাইক চকলেট ভেরি মাচ, লাইক ইউ। নুবা চোখ বড় বড় করে বলল। অসভ্য। আরহাম ঠোঁট হেলিয়ে বলল। হুম, আপনার জন্য। নুবাকে চকলেট খাওয়ায় অভ্যস্ত করতে চায় আরহাম। অবশ্যের একটা বিশেষ কারণও আছে। এই মেয়ে যা, মনে হয় না তাকে বিয়ের পরে 2 মিনিটও সামাল দিতে পারবে। অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা স্টে করার জন্য হলেও এই মেয়েকে এগুলোতে অভ্যস্ত করতে হবে। নুবা আরহামকে চেয়ে থাকতে দেখে চকলেট এগিয়ে দিয়ে বলল। আপনিও খান, না হলে আমার পেট খারাপ হবে। যেভাবে তাকিয়ে আছেন। আরহাম চকলেট হাতে নিয়ে ছোট্ট একটা কামড় বসালো। নুবা আরহামের হাত থেকে চকলেট কেড়ে নিয়ে বলল। আর খাওয়া লাগবে না। বলেই নিজে খেতে শুরু করলো। আরহাম মুখে পুরা টুকরোটার অর্ধেক 2 ঠোঁট দিয়ে চেপে ধরে নুবার দিকে তাকিয়ে ভুরু নাচালো। আরহামের আবদার বুঝতে পেরে নুবা চোখ ছোটখাটো করে মাথা ঝুঁকিয়ে না করলো। আবার এটো খাওয়াতে চাচ্ছে অসভ্য লোকটা। আরহাম নুবার চুলের খোপা ধরে সামনে নিয়ে আসলো। নুবা ব্যস্ত কণ্ঠে বলল। না না। তবে আরহাম এগিয়ে আসলো। নুবা 2 ঠোঁট ভেতরে নিয়ে মুখ বন্ধ করে চেপে ধরে মাথা ঝুঁকিয়ে না করলো। এরকম সুন্দর একটা মোমেন্ট, নুবার না বোধক শব্দ আরহামের পিত্তি জ্বালিয়ে তুলল। রাগী চোখে নুবার দিকে তাকানো, আরহামের চাহনি দেখে নুবার কপাল চাপড়াতে ইচ্ছে করলো।
এখন না শব্দটা তার জন্য যেন হারাম হয়েছে। নুবা চাপা নিঃশ্বাস ফেলে বলল। কেউ চলে আসবে। আরহাম এগিয়ে আসলো। নুবা বুঝতে পারলো আরহাম কি চায়। পরপর নুবা চোখ মুখ বন্ধ করে কোনো মতে তার অধর দিয়ে ধরে থাকা চকলেটের টুকরো থেকে একটু মুখে নিল। তবে সরে আসার আগেই আরহাম নিজের সুযোগটুকু লুফে নিল। নুবার বুক ফেটে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো। সে জানতো এই লোকটা এখন এমন কিছু করবে। মিনিট খানেক যেতেই আরহাম নুবাকে ছেড়ে দিয়ে বলল। ওয়াই আর ইউ সো স্টাবর্ন? কিস ব্রেক করো না কেন? হুম? নুবা ওড়না দিয়ে ঠোঁট মুছে ঠোঁটে ঠোঁট চেপে বলল। আপনি অনেক ফাস্ট, আমাকে সুযোগ দেন নাকি? আরহাম এগিয়ে এসে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আর একটা, এবার তোমাকে সুযোগ দিব। নুবা কিছুটা দূরে সরে যেয়ে বলল। না, এখনো আপনি আম্মুর কাছে মাপ চাননি। আপনার কাছে আসাই কিন্তু আমার ভুল। আরহাম নাক মুখ কুঁচকে বলল। কালকে এই মুহূর্তে এসব কথা ভেবে আমার মুড খারাপ করে দিও না। নুবা এগিয়ে এসে আরহামের কপালে টোকা দিয়ে বলল। না, আর না। আরহাম ভুরু কুঁচকে নিল, মৃদু কণ্ঠে বলল। তুই বউ হোস না আমার? না, কি করে বলিস? মুখে বাঁধে না? নুবা মুখ ঘুরিয়ে বলল। নাটক কম করেন, আগে বউ হয়ে নি। আরহাম নুবার কোমর জড়িয়ে ধরে ঝাঁজ লাগানো কণ্ঠে বলল। আমি হারুন মির্জার পুত্র আরহাম শাহরিয়ার মির্জার সাথে ইয়াস রহমানের একমাত্র কন্যা নোবের রহমানকে নির্ধারিত মোহরানায় বিবাহ করিলাম, আল্লাহকে সাক্ষী রেখে। উপস্থিত সাক্ষী মাটি, আসমান, হাড়ি, পাতিল, গ্যাসের চুলা। আপনি কি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করিলেন? রাজি দেখলে আলহামদুলিল্লাহ কবুল বলুন। নুবা বড় বড় চোখ করে আরহামের দিকে তাকালো। এই লোক বলে কি? নুবা কোন এক জায়গায় শুনেছিল মজা করেও কবুল বলা নাকি ঠিক না। নুবা বিড়বিড় করে বলল। মজা করছেন? আরহাম নুবাকে আরো চেপে ধরে বলল। কবুল বলুন। নুবা বিচলিত কণ্ঠে বলল। আম্মু রাজি হবে? কবুল বলুন ভাইরা। আমি চাই একটু হলেও আপনি আমার হয়ে থাকেন, মনের ভিতরে যাতে সন্দেহ না থাকে। নুবা শুকনো ঢোক গিলে কিছু সময় আরহামের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল। আরহাম আপনি? নাকি আমাকে বিয়ে করতে চান না? এত ভয় পাচ্ছেন কেন? নুবা মাথা নিচু করে কেমন কম্পিত কণ্ঠে বলল। আলহামদুলিল্লাহ কবুল। আবার বলুন। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার। আলহামদুলিল্লাহ কবুল। আরহাম ঠোঁট হেলিয়ে হেসে বলল। ইয়াস রহমানের একমাত্র সুকন্যার সাথে হারুন মির্জার একমাত্র বড় পুত্র আরহাম শাহরিয়ার মির্জা নোবার রহমানকে আল্লাহকে সাক্ষী রেখে স্ত্রী হিসেবে গ্রহণ করিলাম, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। নুবা আরহামের দিকে ছলছল দৃষ্টিতে তাকালো। হঠাৎ করেই নুবা আরহামকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আরহাম একটু অবাক হলো নুবার কান্না দেখে। এই কবুল শব্দ শুনে নুবার অতীতের কিছু কথা মনে পড়ে গেল। একবার মজা করেই নুবা আরাবকে বলেছিল। চলেন আমরা দুজন দুজনের নামে কবুল পড়ি। আরাব সেদিন বিরক্ত নিয়ে কথা ঘুরিয়ে বলেছিল। পরে এসব ফালতু ব্যাপার মাথায় আসে কিভাবে? সেদিন প্রচন্ড কষ্ট পেয়েছিল নুবা, তবে টু শব্দ করেনি, শুধু মাথা নিচু করে ভেবেছিল আসলে কি আরাব তাকে ভালোবাসে। সব সময় বিয়ের ব্যাপারটা সে এড়িয়ে যায়, সব সময় ছোট করে কথা বলে। নুবা আগের চিন্তা ফেলে বর্তমানে ফিরে আসলো। আরহাম নুবার মাথায় হাত বুলিয়ে বলল। হোয়াট হ্যাপেন্ড? নুবা নাক টেনে বলল। আপনি সবসময় এমন থাকবেন তো? মৃত্যুর আগ পর্যন্ত, যত সময় নিঃশ্বাস বন্ধ না হয়। আর পরকালে যদি আপনি আমাকে চান তবে অবশ্যই দেখা হবে। নুবা মুচকি হেসে আরহামের কাঁধে শরীর ছেড়ে দিল। হোয়াট হ্যাপেন্ড? কান্না করছো কেন? নুবা ঠোঁট নাড়িয়ে ক্লান্ত কণ্ঠে বলল। বিয়ে হয়ে গেল, এখন তো আম্মুকে ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হবে, তাই কান্না করছি। আরহাম মুচকি হাসল। পরপর দুই হাত দিয়ে নুবাকে আঁকড়ে ধরে ক্যাবিনেট থেকে নামিয়ে নিল। নুবা হতভম্ব হয়ে ভীতু কণ্ঠে বলল। কি করছেন? আরহাম পুরোপুরি নুবাকে ক্যাবিনেট থেকে নামিয়ে নিল। নুবা ভয়ে দুই পা দিয়ে আরহামের পেট আঁকড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল। অসভ্য লোক, ছাড়ুন, নামবো। নুবার শরীর ঝিমঝিম করে করে অদ্ভুত লাগছে। এই লোকটা একটা আস্ত বেয়াদব। নুবা ছটফট করতে লাগলো।
আরহাম নুবাকে নিয়ে যেয়ে আর এক পাশের কেবিনেটে বসালো। পুরো কিচেনটা খুবই বড়, দুটো বড় বড় বেডরুম হবে এমন বড়। নুবাকে বসাতেই নুবা এক ঝটকায় দূরে সরে গেল। আরহাম নুবার কাণ্ড দেখে হেসে ফেলল। নুবা নাক মুখ কুঁচকে শুধালো। বেয়াদব। আরহাম একটা প্লেট নিয়ে অল্প কয়টা ভাত নিল, সাথে মাংস ছিল। আরহামের জন্য স্পেশাল করে ঝাল ঝাল তরকারি রান্না করা হয়েছিল। আরহাম তা তুলে নিল। পরপর খাবারের প্লেট এনে নুবার কাছে ধরিয়ে দিয়ে বলল, হুম, একটু মুখে তুলে দাও। তখন ভালো মতো খেতেই পারেনি। নুবা কেবিনেট থেকে নেমে হাত ধুয়ে নিল। পরপর আবারও কেবিনেটে এসে বসার চেষ্টা করলো, তবে এক হাত দিয়ে পারল না। আরহাম এগিয়ে এসে নুবাকে কেবিনেটে বসিয়ে দিল। নুবা ভাত মাখতে মাখতে শুধালো, এর জন্য ডেকেছিলেন? হুম, তবে না, বিশেষ করে চকলেটের জন্য। চকলেটের জন্য নাকি চুমু খাওয়ার জন্য? আপনি যা ভালো ভাবেন তাই। নুবা একটু হেসে বিড়বিড় করে বলল, তবে আজকের চুমুটা সব থেকে রসালো আর মজার ছিল। এমনি দিন তো কোনো স্বাদ পাইনি, তবে আজকে মিষ্টি মিষ্টি লাগলো। আই লাইক ইট। আরহাম নুবার গাল আলতো করে চেপে ধরে বলল, দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ। আপনার সাথে থেকে। তবে মেয়েদের লজ্জামাখা মুখ বেশি ভালো লাগে। তাই নাকি? বলতে বলতে নুবা আরহামের মুখে খামার তুলে দিল। আরহাম খেতে খেতে বলল, হুম, পরপর তাদের ভিতরে অনেক খোশ গল্প হতে লাগলো। আর আরহাম খেতে খেতে সদ্য বিয়ে করা বউয়ের সাথে দুষ্টু কাজ করতে লাগলো। নুবা বারবার চোখ গরম করে না করলো, তবে আরহাম কি শোনার শুনল। আজ বাড়ি জুড়ে গায়ে হলুদের আনন্দের ছোঁয়া, চারপাশে সাজসজ্জা, হাসি বা খুশির মেলবন্ধন। হলুদের রঙে রঙিন হয়ে উঠেছে পুরো বাড়ি। আত্মীয় স্বজনের কোলাহলে মুখরিত উঠোন, সবার মুখে একরাশ আনন্দ। আর নতুন জীবনের শুরু নিয়ে জমে উঠেছে সুন্দর এক মুহূর্ত। সকালে মেহেদি করা হবে। আরশি বলেছে ছোট করে হলেও মেহেদি অনুষ্ঠান করবে, শুধু আত্মীয়দের ডাকা হয়েছে। হাজরা বেগম সকাল সকাল ঘর গুছিয়ে রাখছে। নুবা শুয়ে আছে, কেমন আনন্দ লাগছে তার। এমন মুহূর্তে কেউ দরজায় কড়া নাড়ল। হাজেরা দরজার দিকে তাকিয়ে দেখলো আরহাম আয়রাকে নিয়ে দাঁড়িয়ে আছে। হাজেরা ভাবলো হয়তোবা আয়রাকে দিতে এসেছে, তাই না চাইতেও সে এগিয়ে গেল। নুবা শোয়া থেকে উঠে উঁকু মেরে চাইল। হাজেরা এগিয়ে যেয়ে হাত পেতে বলল, দাও। আরহাম মেয়েকে এগিয়ে দিয়ে বলল, আমি দুঃখী আম্মু। ও মানে আন্টি, কালকে আমার এরকম আচরণ করার সাজেনি। তবে আমি বুঝতে পারিনি এভাবে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। প্লিজ আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নুবা আরহামের কথা শুনে হতভম্ব হয়ে গেল। কত সুন্দর করে মাপ চাইছে এই লোক, বিশ্বাস হচ্ছে না। কিন্তু সে তো জানে না এই নিয়ে দুইবার সে তার মায়ের সামনে মাথা ঝুঁকালো, ক্ষমা চাইলো। হাজরা এক পলক আরহামের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তেমন কিছু মনে করিনি আমি, কারণ আমি জানি তুমি পাগল। আরহাম হাজরার কথায় হতভম্ব হয়ে গেল। কি বজ্জাত মহিলা, কি সুন্দর করে মাপ চাইলো, আর সে ডিরেক্টর পাগল বলল। মায়ের কথা শুনে নুবা ফিক করে হেসে উঠল। নুবার হাসির সব হাজরা আর আরহাম দুজনেই পেল। আরহাম মুখ কালো করে বলল, তাহলে আসি। হুম। বলেই হাজরা আরহামের মুখের ওপর দরজা চাপিয়ে দিল। আরহাম চাপা নিঃশ্বাস ফেলে সরে গেল। কি দিনকাল চলে আসলো, মাপ চেয়েও পাগল শুনতে হচ্ছে। মেহমান আসবে সন্ধ্যার দিকে, এখন শুধু কাছের কিছু কাজিন, আরশির বান্ধবী, তারা এসেছে। আরশির রুমে সবাই মেহেদি দিচ্ছে। পার্লার থেকে মানুষ এসেছে। আরশিকে মেহেদি দেওয়ার শেষে ভিডিও ফুটের জন্য সাজানো হবে। ভাগ্যক্রমে নুবাও একটা মেহেদি পেয়েছে। পরি চুপচাপ আরশির রুমের এক কোনায় বসে আছে। সে আসতে চায়নি, তবে আমিনা বেগম মন খারাপ দেখে এনে বসিয়ে রেখেছিল। পরীর ডান হাতের তালুতে মলম লাগিয়ে ওনার তলে ডেকে রেখেছে, কারণ তার হাতের তালু আর আঙ্গুলগুলো পুড়ে গেছে, ফোস্কা পড়বে এমন। ইচ্ছা করে কেনি সে কেউ একজন করেছে।
পরীর রাতের কথা মনে পড়তেই শরীরে কাঁটা দিল। আরহাম যে এত বড় সাইকো সে আগে জানতো না। তখন থাপ্পড় মেরেও আরহামের রাগ মেটেনি। কত বড় সাহস তার বউয়ের গায়ে হাত দেয়া! রাগ না নিয়ন্ত্রণে আসায় রাত 2টা বাজে। ফুটন্ত গরম পানি নিয়ে পরীর রুমে গিয়েছিল। পরীও সজাগ ছিল, কারণ এত টেনশন সাথে আরহামের এরকম ব্যবহার তাকে ভেতর থেকে ভেঙে ফেলেছিল। দরজায় কড়া নাড়তেই পরী জিজ্ঞেস করেছিল, কে? আরহাম গম্ভীর কণ্ঠে উত্তর দিয়েছিল, আমি। আরহামের কষ্ট শুনে পরী ভেবেছিল হয়তোবা সরি বলতে এসেছে বা কিছু বলতে এসেছে, কিন্তু দরজা খোলার সাথে সাথে যে আরহাম তার ডান হাত গরম পানিতে ডুবাকে কে জানতো। আরহাম শুধু নিষ্পাপ পরীর হাত গরম পানিতে চেপে ধরে গর্জে উঠে প্রথম শব্দ উচ্চারণ করেছিল। চেঁচাবি না। পরী হতভম্ব হয়ে গেছিল। আরহাম পরীর হাত গরম পানিতে চেপে ধরে রাগী কণ্ঠে শুধিয়েছিল, এটা সামান্য মাত্র শাস্তি আমার নবুর গায়ে হাত দেওয়ার। নেক্সট টাইম এরকম করলে জানে মেরে ফেলবো। ভাবনা থেকে বের হলো পরী। আরহাম যে এত বড় অমানুষ তার জানা ছিল না। সব অমানুষ যেন তার কপালেই জোটে। নুবা হাতে মেহেদি নিয়ে ছুটছে। হাজরা কাজ করছে, এই ফাঁকে এসে বের হয়ে এসেছে। বাম হাতে ভরে মেহেদি দিয়েছে। বেশ গুণবতী নুবা মেহেদি দিতে পারে, তাও খুব সুন্দর করে। নুবা ছুটে আরহামের রুমে প্রবেশ করলো। নজরে পড়ল আরহাম বারান্দায় দাঁড়িয়ে কি যেন করছে, আর আয়ারা ঘুমিয়ে আছে। নুবা চুপচাপ এগিয়ে যেয়ে আয়ারার কাছে আসাম করে বসে বিড়বিড় করে বলল, সুন্দর দিবা আম্মু, আম্মু দিয়ে দিই। ফুপির বিয়েতে সুন্দর দিবে আরো। বলতে বলতে নুবা আয়রার গোলুমুলু হাতটা ধরে হালকা করে মেহেদি পরিয়ে দিতে লাগলো। আরহাম নিজের কাজ শেষ করে এলোমেলো পায়ে রুমে এসে ভুরু কুঁচকে তাকালো যে নুবা কি করছে। পরপর খেয়াল করলো নুবা আয়রার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আরহামের ভুরু কুঁচকে আসলো, কেমন মাথাটা ঘুরছে তার। এগুলো যে বাচ্চাদের ত্বকের জন্য ক্ষতিকর এটা কি নুবা জানে না? আরহাম নুবাকে ধমকে উঠে এলোমেলো কণ্ঠে বলল। এই কি করছো তুমি? নুবা হঠাৎ ধমকে চমকে উঠল। পিছন ফিরে তাকিয়ে থতমত খেয়ে বলল। কি হয়েছে? আরহাম পাশ থেকে টিস্যু নিয়ে মেয়ের দিকে ঝুঁকে গেল। পরপর মেয়ের হাত মুছে রাগিয়ার ভাঙা শব্দে বলল। এগুলো ওকে দিচ্ছ কেন? কোনো কমন সেন্স আছে তোমার? নুবা মুখ কালো করে বলল। এভাবে বলছেন কেন? ও কি আমার মেয়ে না? আমার কি অধিকার নেই? আরহাম তেতে উঠে তুতলানো কণ্ঠে বলল। তাই বলে যা আছে তাই করবে? নুবা অভিমান করে শুধালো। একদম গলা উঁচু করে কথা বলবেন না। আমার ইচ্ছে আমি দেব। আর এটা অর্গানিক মেহেদি, কিচ্ছুই হবে না। আমি আশি আপুকে জিজ্ঞেস করেছি। আরহাম চেপে রাখা নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল। ও, আগে বলবেন না? নুবা বিছানা থেকে নামতে নামতে বলল। পরই থাকে, যতই আপন করে নেই না কেন। আম্মু ঠিকই বলে, আজ যদি নিজে জন্ম দিতাম তাহলে এভাবে বলতে পারতেন না। বলেন, পারতেন? আরহাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ক্লান্ত চোখে নুবার দিকে তাকালো। পরপর ঠোঁট কামড়ে নুবার হাত ধরে বলল। আমি বুঝতে পারিনি। নুবা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, তবে পারল না। আরহাম হঠাৎ টেনে নুবাকে বিছানায় ফেলে দিল। নুবা হতভম্ব হয়ে গেল। উঠতেই যাবে তার আগেই আরহাম নুবাকে বিছানার সাথে চেপে ধরল। পরপর তার মুখ বরাবর এসে 2 হাতের কবজি বিছানার সাথে চেপে ধরল। নুবা মৃদু চেঁচিয়ে উঠে বলল। আমার মেহেদি, ছাড়ুন। আরহাম খেয়াল করলো নুবা হাতে মেহেদি দিয়েছে, তবে তা শুকিয়ে কাট হয়ে গেছে। তা খেয়াল করে নুবাকে আরো বিরক্ত করতে মেহেদি পরা হাতের আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে চেপে ধরলো দুষ্টু আরহাম। নুবার চোখ বড় বড় করে বলল। কি করছেন আপনি? ছাড়ুন। আরহাম ঝুঁকে গেল নুবার দিকে। নুবা ছটফট করে উঠল। আরহাম ঝুঁকে নুবার কানের সাথে নাক ঘষে কেমন মাতাল কণ্ঠে বলল। সরি। নুবা কিছুটা শান্ত হয়ে আরহামের চোখের দিকে তাকালো। কেমন অদ্ভুত লাগছে আরহামকে, যেন নিজের ভেতরেই নেই সে। পরপর শুকনো ঢোক গিলল নুবা। মিষ্টি কণ্ঠে বলল। আচ্ছা, ছাড়ুন। আরহাম কিছুটা এগিয়ে এসে গালে ঠোঁট ছুঁয়ে বলল। শুনেছি মেহেদি দিলে প্রিয় মানুষটার নাম লিখতে হয়, তুমি লেখোনি? নুবা মুখ বাঁকিয়ে শুধালো। কোন দুঃখে? আমার হাতে কেলানি খাওয়ার জন্য? আরহাম মুখ দিয়ে বিরক্তে চ উচ্চারণ করে নাক মুখ কুঁচকে বলল। ও, একটা কাজ করি, মেহেদি দিয়ে লিখলে উঠে যাবে। বরং ছড়ি গরম করে
বুকে লিখে দে। আমি ব্যতীত কেউ দেখবেও না, আর কেউ দাগ উঠবেও না। নুবা আরহামের কথায় হতভম্ব হয়ে গেল। ভীতু কণ্ঠে বলল, পাগল হয়ে গেছেন? আরহাম কেমন করে হেসে ঝাপসা চোখে মাতাল কণ্ঠে বলল। লিখে দে নেবো, সুন্দর লাগবে। নুবা স্তব্ধ হয়ে গেল এরকম আবদারে। নুবা টের পেল আরহাম ঠিক নেই, কেমন এলোমেলো লাগছে তাকে। তবে আজ যেন সে প্রমাণ পেল তার মা ঠিকই বলে, এই লোকটা পাগল, পুরো পাগল। নুবা ছটফট করে উঠে বলল। ছাড়ুন তো। আরহাম আদুরে কণ্ঠে বলল। লিখে দে, একটু ব্যথা পাবে না, প্রমিস। নুবা চোখ বড় বড় করে আরহামের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল। পাগল আপনি? আরহাম নুবার দুই হাত উপরের দিকে তার এক হাতে দিয়ে চেপে ধরল। নুবা অস্থির কণ্ঠে বলল। কি করছেন? আরহাম নুবার কথা পাত্তা না দিয়ে বক্ষস্থল উপরে থাকা মোড়ানো ওড়না সরিয়ে দিল। নুবা চোখ মুখ খিসে ছটফট করে উঠে বলল। ছাড়ুন, অসভ্য লাগছে। আরহাম কোনো পাত্তা দিল না, বরং নুবার ড্রেস গলার এক পাশ দিয়ে টেনে বুকের কিছুটা উপরে গলার নিজের সমতল অংশে হাত ছুঁয়ে বলল। এখানে খোদাই করে ভালো লাগবে। নুবা আশ্চর্য বনে গেল, ভয় পেল বেশ, কেমন সিরিয়াস দেখাচ্ছে তাকে। সত্যি সত্যি না এই কাজ করে বসে। নুবা ভীতু কণ্ঠে চেঁচিয়ে উঠল। পাগল কোথাকার, ছাড়ুন। আরহাম নুবার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল। এই মেয়ে, আমি তোমার হাজব্যান্ড না? সামান্য আমার নামটুকু লিখতে পারবে না? কেমন স্ত্রী তুমি, হ্যাঁ? নুবা কোনো মতে আরহামের থেকে হাত ছাড়িয়ে নিল। পরপর তার বুকে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল। বিছানায় উঠে বসল নুবা। কিছুটা চেঁচিয়ে উঠে বলল। পাগল আপনি, অসহ্য। এখানে কেন যে আসছিলাম? আরহাম নুবাকে রেখে অন্যদিকে এগিয়ে গেল। নুবা দুই দণ্ড শ্বাস নেবে তার আগেই আরহাম কোথা থেকে ছোট্ট একটা ছুরি আর গ্যাস্ট্রাইটস এনে নুবার সামনে দাঁড়ালো। নুবার চোখ যেন কোঠর থেকে বের হয়ে আসছে এমন। নুবা দুই হাতের সাহায্যে বিছানায় পিছিয়ে যেতে লাগলো। প্রচণ্ড ভয় পেয়ে কম্পিত কণ্ঠে বলল। কি করছেন আপনি? আরহাম বিছানায় উঠে হাঁটুর সাহায্যে এগিয়ে এসে বলল। তুমি যেহেতু নামটা লিখবেই না, তাহলে আমিও লিখে দিই। ট্রাস্ট মি, একটুও কষ্ট হবে না, ব্যথাও লাগবে না। নুবার মাথা ঘুরে উঠল। ওড়না পড়ে আছে বিছানার এক কোনায়, আর সে এক কোনায়। আরহাম এগিয়ে আসছে। এক পর্যায়ে নুবা বিছানার একেবারে মাথায় এসে তার পিঠ ঠেকে গেল। পাশেই কিছুটা দূরে আয়রা শুয়ে। আরহাম ছুরি গরম করতে করতে এগিয়ে আসলো। নুবার জান মনে হয় দেহ নামক খাঁচা থেকে উড়ে পালালো। যেই না বিছানা থেকে নামতে যাবে, তার আগেই আরহাম নুবার এক পা ধরে টেনে বিছানায় ফেলে দিল। পরপর নিজে নুবার উপর উঠে তাকে চেপে ধরল। নুবা প্রচণ্ড ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল, কারণ এই লোকের মতলব ভালো মনে হচ্ছে না। এই ছুরি দিয়ে তার নরম মাংস কাটলে কি সে আদৌ বাঁচবে? মনে তো হয় না। আরহাম নুবাকে কাঁদতে দেখে বিরক্ত নিয়ে বলল। এই মেয়ে, কান্না করছো কেন? নুবা চেঁচিয়ে উঠে বলল। পাগল কোথাকার, ছাড়ুন। আল্লাহ, কার পাল্লায় পড়লাম? আরহাম ছুরি রেখে নুবাকে উঠিয়ে নুবার দুই হাত পিছনের দিকে ফোর্স করে ধরে আবার শুয়ে দিল। পরপর নুবার দুই হাতে হাঁটু চেপে ধরল, যাতে হাত বের না করতে পারে। নুবা হতভম্ব হয়ে গেল। আরহামের এইসব কাণ্ড দেখে যেন খুবই দক্ষ সেই কাজে। এমনভাবে তার দুই হাত চেপে ধরেছে, নুবা চাইলেও খুলতে পারছে না। এরকম টেকনিক অবলম্বন করা কি মুখের ব্যাপার? নুবা এবার সত্যি ভয় পেয়ে চোখের পানি ফেলে বলল। ছাড়েন, কি করছেন? দেখুন, অনেক ব্যথা লাগবে। ছাড়ুন, আল্লাহর দোহাই লাগে আরহাম। আরহাম পাত্তা দিল না। তাকে এক হাত দিয়ে নুবার ড্রেস টেনে ধরল, যেন সে নিজের ভেতরেই নেই। পরপর পাশ থেকে গরম ছুরিটা উঠিয়ে নিল। নুবা চোখ মুখ খিসে ফুপিয়ে কেঁদে উঠল। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সত্যি কি এই লোকটা এখন এরকম করবে? নুবা চেঁচিয়ে উঠে বলল। ছাড়ুন, আয়রার পাপা, কি করছেন? তবে উত্তর আসলো না। নুবার সমতল বুকের উপরের অংশ আরহাম দুই আঙুল দিয়ে চেপে ধরল। ছুরিটা এগিয়ে নিয়ে আসলো। নুবা ভয়ে হু হু করে কেঁদে উঠে চিৎকার করে বলল। অমানুষ, জানোয়ার, ছাড়। আম্মু! নুবার বকা শুনে এত সময় শান্ত থাকা আরহাম চেঁচিয়ে উঠে বলল। তাহলে লিখাস না কেন আমার নাম? কেন লিখলি না? নুবা আর এক দফা চেঁচিয়ে উঠে বলল। তাই বলে আপনি এরকম ভাবে করবেন?
কোনো বিবেক আছে? ছাড়ুন। না, কিছু হবে না, চুপ করে থাক। নুবা হিসকি তুলে বলল, লিখেছি, মিথ্যা বলেছিলাম, লিখেছি। আরহামের তাও ছাড়ল না, শুধু বিড়বিড় করে বলল, ওটা মুছে যাবে, এটা থেকে যাবে। আমার জন্য একটু সহ্য করতে পারবি না? নুবা ছল ছল চোখে আরহামের দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? এমন করছেন কেন? ছাড়েন না, ব্যথা লাগবে তো। আরহাম আদুরে কণ্ঠে বলল। লাগবে না। নুবা মাথা ঝুঁকিয়ে না করে বলল, আরহাম প্লিজ, এমন করবেন না। কেন বাচ্চাদের মতো করছেন? আমার অনেক কষ্ট হবে। আপনি কি 20 বা 22 বছরের যুবক যে এরকম আচরণ করছেন? আমার অনেক কষ্ট হবে। যেদি আরহাম ঝুঁকে এসে চুমু খায় নুবাকে। নুবা ভয়ে মাথা ঝুঁকিয়ে না করে। আরহাম আদুরে কণ্ঠে শুধায়। একটু, কিচ্ছু হবে না, কান্না করে না। নুবা মাথা ঝুঁকিয়ে না করে কাতর কণ্ঠে বলল। না, অন্তত পক্ষে এই আবদার করবেন না। আরহাম না শুনে একটু ক্ষিপ্ত হয়ে বলল। কেন না? তুমি যে আমার, এটার একটা সিলমোহর প্রয়োজন না? নুবা চোখ খুলে আরহামের মুখের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলে। কেন এমন করছেন? আমার লাগবে না সিলমোহর, আমি তো আপনারই। আরহামের মাথায় কি ভূত ঢুকেছে কে জানে। সে মাথা ঝুঁকালো, অর্থাৎ তার এই কাজটা করতেই হবে। নুবা ঠোঁটে ঠোঁট চেপে বলল। এই বেহুদা জেদ আবদার কেন করছেন? আমার লাগবে, কান্না করে না, বললাম তো কিছু হবে না। নুবা কিছু সময় চুপ থেকে মৃদু কণ্ঠে বলল। কোন দিন প্রাণটা চেয়ে বসেন আমার। যদি আমাকে কষ্ট দিয়ে আপনার ভালো লাগে, তবে যা ইচ্ছা তাই করুন। আরহাম ঝুঁকে এসে ভুরুকুচকে বলল। এভাবে বলছো কেন? বাচ্চা না আপনি। আর কিচ্ছু বললাম না, হাতে ব্যথা পাচ্ছি। আরহাম নুবার ভীতু চেহারার দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল। এতটুকু পারবে না আমার জন্য? নুবা নাক টেনে ফুঁপিয়ে উঠে বলল। আল্লাহ হেদায়েত দান করুক আপনাকে। আরহাম বিরক্ত করল, নুবার বুক চেপে ধরল। নুবা চোখ মুখ খিঁচে নিল আর্তনাদ করার জন্য। আরহাম আস্তে আস্তে নিজের কাজ শুরু করলো। নুবা গুঙিয়ে উঠল, ঠোঁটে ঠোঁট চেপে রাখলো, তবে একটু পরে আর্তনাদ করে উঠল। নুবার আর্তনাদে আয়রা ঘুম থেকে উঠে ভয় পেয়ে কাঁদতে লাগলো। নুবার শরীর কেঁপে উঠল, গলা শুকিয়ে গেল, চোখ মুখ খিঁচে শ্বাস নিল সে। আগে যদি জানতো এই মেহেদি তার জন্য কাল হয়ে দাঁড়াবে, তাহলে সে কখনোই এটা হতে দিত না, না এখানে আসতো। আরহাম খুবই ছোট্ট করে ইংরেজিতে লিখল। গলগল করে ওখান থেকে রক্ত বের হলো। নুবা ছটফট করে উঠল, ঘামতে শুরু করলো নুবা। আরহাম নুবার হাত ছেড়ে দিল। নুবা ছাড়া পেতেই বিছানার হালকা নীল রঙা চাদর খামছে ধরল। তার শরীর কাঁপছে, ব্যথায় বুক ধরে গেছে, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। মনে হচ্ছে তার মাথা ঘুরছে। আরহাম পুরোপুরি নুবাকে ছেড়ে দিয়ে উঠে যেয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসলো। নুবা ওঠার শক্তি পেল না, চোখের কার্নিশ বেয়ে পানি পড়ল। অনুভব করলো সেই মানুষটা সুবিধার না। আরহাম তুলা এনে ছোট্ট ক্ষতস্থানে চেপে ধরল, পরপর হালকা রক্ত মুছে ওষুধ লাগিয়ে দিল। নুবার ছটফটানি একটু কমে আসলো। আরহাম সুন্দর করে সেই স্থান ব্যান্ডেজ করে দিল। এদিকে নুবার অবস্থা খারাপ, ব্যথা যেন সহ্য করার মতো না, শরীর আবাস হয়ে আসছে। আরহাম নিজের কাজ সেরে নুবাকে টেনে তুলে বুকের সাথে লাগিয়ে বিড়বিড় করে বলল। দেখলে, একটু ব্যথা লেগেছে? এত ভয় পাচ্ছিলে? বলেই নুবার মাথায় চুমু খেলো। নুবার শরীর জ্বলে উঠল, ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরহামকে। পরপর হু হু করে কেঁদে উঠে বলল। অমানুষ, আম্মু ঠিকই বলে। আমি এত কিছুর পর আপনাকে চিনতে ভুল করেছিলাম। আর কখনো আমার সামনে আসবেন না। অন্যকে কষ্ট দিয়ে যে খুশি হতে পারে, আনন্দ পেতে পারে, সে কখনো মানুষই ছিল না। বলেই নুবা ক্লান্ত শরীরে বিছানা থেকে নেমে গেল। ওড়না নিতে ভুলে গেল সে। আরহাম যেতে দিল না তাকে, সামনে এসে দাঁড়ালো। নুবা যেয়ে আরহামের বুকে ধাক্কা খেলো, পরপর এক হাত দিয়ে তাকে ঠেলে সরাতেই চাইল। চিনচিন ব্যথা হচ্ছে বাম বুকে, মনে হচ্ছে কেউ গরম শিক চেপে ধরে আছে। আরহাম নুবার হাত ধরে কেমন অদ্ভুত কণ্ঠে বলল। পাপ করেছে, এতটুকু সহ্য করতে পারবে না আমার জন্য? নুবা ক্লান্ত শরীরে আরহামকে সরিয়ে দেয়, তবে হেলে দুলে পড়ে যেতে নেয় সে। আরহাম ধরে ফেলে নুবাকে। নুবা হু হু করে কেঁদে ওঠে। আরহাম কোলে তুলে নেয় নুবাকে, এনে বিছানায় বসায়। নুবা রাগী কণ্ঠে কান্না করতে করতে শুধায়। আপনি একটা সাইকো,
প্রতিবন্ধী, পাগল, জানোয়ার, অমানুষ। আপনি আমাকে ভালোই বাসেন না। না হলে আমার এত না করার শর্ত আমাকে কষ্ট দিয়ে নিজের মন মর্জি করতেন না। অমানুষ কোথাকার, আমারই ভুল ছিল। বারবার ভুল মানুষকে বেছে নেই। আরহাম আলতো করে নুবার গাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। নুবা হিসকি তুলে সরে যায়। আরহাম আদুরে কণ্ঠে বলে, কে বলেছে ভালোবাসে? এটা আবার কি? তুই তো আমার নীরব উন্মাদনা, অবসেশন। ট্রাস্ট মি, তোকে ছাড়া আমার কাউকে মনে ধরে না। তোকে লাগবে আমার। এই, তুই জানিস আমি না একটুও ভালো না, কিন্তু তোর ক্ষেত্রে সবার থেকে আলাদা হয়েছে। আর তুই সামান্য ব্যথা সহ্য করতে পারছিস না, তাহলে আমার লোড কি করে নেবে? তোর চিৎকার শুনে আমার মেয়েও কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে গেছে। তুই কতটা দুর্বল, সামান্য এক চিলতে ব্যথা সহ্য হয় না? নুবা রেগে চেঁচিয়ে বলল, না, হয় না, হয় না সহ্য। বুঝতে পারছি আপনি একটা আস্ত শয়তান। আপনার সাথে জীবন জড়ালে আমার নির্ঘাত অকালে মৃত্যু। আমি চাই না আপনাকে, চাই না। আমার কাটাছিঁড়া সহ্য হয় না। আর আপনি সে সবই বারবার করছেন আমার সাথে, বারবার। বলেই নুবা হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। ওষুধ দেওয়ার কারণে বুকের ব্যথা উধাও হয়ে গেছে। কি দিল কে জানে, তবে এখনো মনের ভেতরে ভয় কাজ করছে। রাগ হচ্ছে আরহামের প্রতি। আরহাম শান্ত কণ্ঠে শুধালো, সহ্য করতে হবে, আমার সাথে থাকলে করতে হবে। নুবা চিৎকার করে বলল, করব না আমি সহ্য। আর না থাকবো আপনার সাথে। আপনার এই কাজে আমার আপনার প্রতি শখ মিটে গেছে। আপনি যে কি তা আমার বোঝা হয়ে গেছে। করব না বিয়ে। দরকার পড়লে কাউকে বিয়ে করব না। কারণ আমি এই অপবিত্র শরীর কাকে দিব? কাউকে না। তবু আপনার সাথে থাকবো না। অমানুষ আপনি, কি করে পারলেন এরকম করতে? আরহাম নুবার কান্না দেখে দুই হাত দিয়ে চোখের পানি মুছে বলল, থাকবো না আপনার সাথে। সামনে আসবেন না আমার। অসভ্য লোক কোথাকার, অসভ্য, অমানুষ। সব নাটক করেছিল। আমার জন্য একটুও মায়া থাকলে আমার চোখের পানি দেখো এরকম কাজ করতে পারতো না। সামনে থেকে সরুন। আপনাকে দেখলে আমার শরীর জ্বলে উঠছে। বলতে বলতে নুবা চুপ হয়ে গেল। ক্লান্ত হলো সে। হাতের শুকনো মেহেদি ঝরঝর করে ঝরে পড়ল। নুবা হাতটা সামনে এনে হাতের তালু দেখিয়ে বলল, ভুলিনি আপনার কথা। এক মুহূর্তের জন্য লিখেছিলাম। আপনি এরকম পাশান আঁকি জানলে কখনোই লিখতাম না। ছি, হৃদয়হীন কোথাকার। আপনার সাথে আমার সব শেষ, এক্ষুনি সব শেষ। আরহাম খুব শান্ত থেকে সহ্য করছিল, তবে বারবার সম্পর্ক শেষ, তার সাথে থাকবে না, তাকে বিয়ে করবে না শুনে রেগে উঠল। নুবার নাদুস নুদুস গাল চেপে ধরে শুধালো, তুই ছেড়ে যেতে চাইছিস কোন চাওছে? মেরে তক্তা বানিয়ে ফেলবো। নুবা চোখের পানি মুছে নাক টেনে বলল, সর সামনে থেকে, শয়তান, পাষাণ কোথাকার। সর, আমাকে যেতে দে। আরহাম যেতে দিল না, বরং নুবার ঠোঁট চেপে ধরল নিজের ঠোঁট দিয়ে। নুবা ছটফট করে উঠল, নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, তবে পারল না। নুবা না পেরে শান্ত হয়ে গেল। নুবা শান্ত হতে আরহাম তাকে ছেড়ে দিল। নুবা অনুভব করলো এই লোকটাকে দেখলেই তার শরীর জ্বলছে, তাই কিছু বলল না সে। আস্তে করে বিছানা থেকে ক্লান্ত শরীরে নেমে এসে হাত লম্বা করে ওড়না কুড়িয়ে নিল। আরহাম ঠোঁটে ঠোঁট চেপে এগিয়ে এসে নুবাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে শুধালো, মেরে ফেলবো তোকে যদি ছেড়ে যাওয়ার কথা মুখে আনিস। কত বড় সাহস তোর, আমাকে ছেড়ে যাবে? নুবা কান্না করতে করতে আরহামের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন। আরহাম ঢলে পড়ল নুবার উপর, কাঁধে মুখ গুজে বলল, ছেড়ে যাস না নেবো, মরে যাবো আমি। নুবা নাক টেনে ধাক্কা দিয়ে ক্লান্ত আরহামকে সরিয়ে দিল। চোখের পানি মুছে রুম থেকে বের হতে লাগলো। আজ সকালে কার মুখ দেখে উঠেছিল কে জানে। আরহাম নুবার হাত টেনে ধরে বলল, জানে মেরেছে তোকে, এতটুকু অধিকার নেই আমার। আচ্ছা ঠিক আছে, ব্যথা পেয়েছো তাই কি হয়েছে? মরে তো যাওনি, অনেকগুলো আদর করে দিব, সব সেরে যাবে। কান্না করে না নেবো। নুবা মুখ দিয়ে শব্দ বের করতে চাইল না, তবে খেয়াল করলো আরহাম স্বাভাবিক নেই, কেমন দুলছে। মনে হচ্ছে সে ঠিক নেই, তবু নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। আরহাম ছাড়ল না। নুবা ভাঙা কণ্ঠে বলল, আগে নিজের চিকিৎসা করেন আপনি, অসভ্য। বলেই নুবা নিজেকে ছাড়িয়ে রুম থেকে চলে গেল। আরহাম যেতে দিল তাকে। আরহাম এক হাত দিয়ে মাথার চুল খামচে ধরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভাবল, সকাল সকাল কি করলো সে? মাথা তো এখন কাজ করা বন্ধ হয়ে গেছে তার। কেন এমন করলো? আরহাম নিজের কাজে নিজেই হতবাক।
যেন নিজের ভেতরেই ছিল না সে। আসলে এখন নিজেকে অর্ধ পাগল মনে হচ্ছে তার। ভাবতে ভাবতে আরহাম বিছানায় যেয়ে ধূপ করে শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, নবু, আরে সকাল থেকে কিচ্ছু খায়নি, নিয়ে যাও। নবু, শুনছো? জান, নবু, নবু। নুবা কোনো মতে রুমে প্রবেশ করল। হাজেরা রুমে নেই, তাই শান্তি পেল নুবা। নুবা রুমে এসে এই ওয়াশরুমে চলে গেল। আরহামের উপর এত রাগ হচ্ছে তার। শয়তান লোক, আর কথাই বলবে না সে। অন্ততপক্ষে 2-3 দিন নাকে দড়ি দিয়ে ঘোরাবে। অসভ্য লোক কোথাকার। আরহামকে বকতে বকতে নুবা ব্যান্ডেজটা খুলে দেখতে চাইল কতটুকু ক্ষত করেছে। নুবা নাক মুখ কুচকে ব্যান্ডেজ খুলে অবাক হলো। একদম ছোট্ট করে লিখেছে। সূক্ষ্ম হাতের লেখা আরহামের। ছোট্ট, দূর থেকে দেখলে কেউ বুঝবে না কি লেখা। এতটা গভীরভাবে লিখেছি, শুধু উপরের পাতলা চামড়া হালকা কেটেছে। তবে ব্যথা এত কেন লাগলো? হয়তোবা নুবার মনের ভয় বেশি ছিল। তবে জ্যান্ত মানুষের শরীরে ক্ষত করা কি কম ব্যাপার? নুবা ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় তাকে বকে নিল। নুবা রুমে বসে আরহামকে ইচ্ছামতো বকছিল। এমন সময় 2-3 জন বাচ্চা কাচ্চা নিয়মিত গোসল আমিনা বেগম রুমে প্রবেশ করলো। নুবা ঘাড় ঘুরিয়ে তাকালো। আমিনা বেগম এসে ব্যস্ত কণ্ঠে বলল, মা, ওদের একটু মেহেদি দিয়ে দে তো। আর সে রুমে যেয়ে জ্বালিয়ে খাচ্ছে। নুবা মাথা ঝুঁকালো। নুবার এরকম ক্লান্ত মুখ দেখে আমিনা বেগম ভুরু কুঁচকে এগিয়ে আসলেন। কপালে হাত রেখে বিড়বিড় করে বললেন, জ্বর এসেছে নাকি? এমন দেখাচ্ছে কেন? নুবা ঠোঁটে ঠোঁট চেপে অভিমানী কণ্ঠে বিচার দিয়ে বলল, তোমার ছেলে একটা অর্ধ পাগল, ওনার চিকিৎসা করাও না কেন? আমিনা বেগম ভুরু কুঁচকে বলল। আবার কি হলো? নুবা ওড়না সরিয়ে ব্যান্ডেজের দিকে ইশারা করে বলল, তোমার আহাম্মক ছেলে আমার শরীরের মাংস কেটে নিজের নামের অক্ষর লিখেছে। জ্ঞান বুদ্ধি হাঁটুতে নিয়ে ঘুরে উনি। আমিনা বেগম হতভম্ব হয়ে গেল আর বলল, পাগল হয়েছে ও। কে জানে, অসভ্য লোক কোথাকার। আমিনা বেগম চাপা নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা, আমি দেখছি। তুই ওদের ঝামেলা একটু শেষ কর। পরপর বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, এই আপুর কাছে বসো, তোমাদের এক এক করে দিয়ে দিবে। উপরে যে আরশিকে একদম জ্বালাতন করবে না, রাগ করবে কিন্তু, ঠিক আছে? বাচ্চাগুলো মাথা ঝুঁকালো। আমিনা বেগম ব্যস্ত পায়ে ছেলের রুমে প্রবেশ করলেন। রুমে প্রবেশ করে দেখলেন ছেলে তার উল্টো হয়ে পা ঝুলিয়ে শুয়ে আছে। আয়ারা গুনগুন করে কান্না করছে। আমিনা বেগম এগিয়ে যেয়ে আয়ারাকে কোলে তুলে নিলেন। আদুরে কণ্ঠে শুধালেন, কি হয়েছে নানু ভাই? আজকে আম্মু কি একটু কোলে নেয়নি? একটুও নেয়নি? কি করে নিবে? পাপা পচা কাজ করেছে তো। বলতে বলতে আমিনা বেগম আয়ারাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আগে নাতনিকে থামিয়ে তারপর আরহামের বিচার করা হবে। আমিনা বেগম আয়ারাকে নিয়ে নুবার রুমে প্রবেশ করতে করতে শুধালেন, সকালে খাওয়াই দিসনি রে নুবা? বাচ্চাটা কান্না করছে। নুবা মেহেদি দিতে দিতে এক পলক সেদিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, তোমার নাতিকে খাওয়াতে যেয়ে তো বিপদে পড়েছি। খাওয়াই দে রে মা। দেখ কিভাবে খাওয়ার জন্য ছটফট করছে। নুবা মেহেদি রেখে হাত বাড়িয়ে আয়রাকে কোলে তুলে নিল। পরপর আয়রার পুরো মুখে চুমু খেয়ে বলল, ক্ষুধা লেগেছে আমার মার, আগে বলবে না? নুবা ওড়না দিয়ে ঢেকে আয়রাকে বুকের দুধ দিল। আয়রা শান্ত হলো। নুবার সামনে বালিশ রেখে বলল, দাও হাত, দাও, দিয়ে দে। একজন বাচ্চা মেয়ে হাত এগিয়ে দিল। নুবা আয়রাকে ফিট করাতে করাতে মেহেদি দিয়ে দিল। আরহাম চেঁচিয়ে উঠে বলল, মম, কি করলে? আমিনা বেগম হাত থেকে পানির মগ রেখে রাগী কণ্ঠে বলল, উঠে বস। আরহাম ঢুলে ঢুলে পড়ে গেল। আমিনা বেগম হাতে বেশি করে লেবু দেওয়া শরবত নিয়ে এগিয়ে আসলেন। আরহামের সুন্দর চুলগুলো টেনে ধরলেন। আরহাম ব্যথায় নাক মুখ কুঁচকে বলল, কি করছো? উঠ। আরহাম 2 হাতে ভর দিয়ে উঠে বসল। ঝাপসা চোখে মায়ের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? আমিনা বেগম হাতের থাকা গ্লাস আরহামের মুখে চেপে ধরে বললেন। তাড়াতাড়ি এটা কিল। আরহাম বাচ্চাদের মতো নাক মুখ কুঁচকে সরিয়ে দিয়ে বলল, নো। আরহাম, জুতার বাড়ি কিন্তু একটাও মাটিতে পড়বে না। আরহাম ঠোঁটে ঠোঁট চেপে শুধালো, প্লিজ মম, জাস্ট 2 আওয়ার, একটু ঘুমোতে দাও। হা কর।
আমিনা বেগম রেগে ছেলের নাক চেপে ধরে মুখে গ্লাস ঠেকিয়ে বললেন, খাবি নাকি নোবাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব? আরহাম 2 হাত দিয়ে সরিয়ে দিল। আমিনা বেগম ক্ষিপ্ত কণ্ঠে বললেন, ও আমার বউ। আগে এটা খেয়ে নে। আরহাম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকালো। পরপর গ্লাস হাতে নিয়ে ঢোক ঢোক করে বিষাদ শরবতটুকু খেয়ে নিল। বেশি সময় লাগলো না, মাত্র 2 মিনিটের ভেতরে আরহামের ঘুম উড়ে গেল, নেশা কেটে গেল। আরহাম মাথা ঝাঁকি দিয়ে কেমন করে নিঃশ্বাস ছেড়ে বলল, দিলে তো আমার সাদের ঘুমটা উড়িয়ে। শান্তি পেলেছে?